তো ইনি তখন হচ্ছে যে কেমিক্যালের বোতলের যে সিপি সেগুলো চেঞ্জ করতেছিল, বিভিন্ন গাছের ডাল কেটে নিয়ে এসে ওগুলো সাইজ করে ওই রাখতেছিল। আর পুরাতন সিপিগুলো এগুলো ফেলে দিচ্ছিল। তো তিনি যে সিপিতে ফেলছিলেন, যে একটা গামলা মতো, তো সেখানে তোমার হচ্ছে কিন্তু পানি ছিল আগে থেকে। তো তিনি দেখলেন যে সিপিগুলো পানিতে ভাসছে। উনি তখন ভাবলেন যে কি ব্যাপার, সিপিগুলো কেন ভাসে? তার মাথায় একটা কোশ্চেন হলো যে ভাসে কেন? তাহলে কি এর ভিতরে ফাঁকা জায়গা আছে, এই জন্য কি ভাসছে, ওখানে বাতাস ঢুকে আছে? তখন আমার মনে হলো যে আগামী সপ্তাহে তো অনেক জ্ঞানীগুণ ব্যক্তিরা আসবে, আমি একটা কিছু আবিষ্কার করতে পারি কিনা দেখি। হ্যাঁ, তার মনে হলো। তখন অতীতে কিন্তু অনেকেই দেখা যায় যে সাধারণ মানুষ থেকে বৈজ্ঞানিক হয়ে যায়। উনি তখন চিন্তা করলেন, আচ্ছা যে ডালগুলো আমি নিয়ে এসেছি এগুলোর কুচি ডাল আমি কেটে কেটে দেখি। তখন এই কুচি ডালগুলো প্রস্তুত করেন, মানে এই বরাবর কাটেন করে। এবার তিনি তখনকার মাইক্রোস্কোপ কিন্তু বেশি বড় ছিল না, মানে বেশি বড় দেখা যেত না, 30 ফুট বড় দেখা যেত। বুঝছো? এটা কিন্তু আমার হাতে নাই, এটা গাজিয়ার মনে করে আছে, কিন্তু এটা মনে রাখবা 30 ফুট বড় দেখা যায়। তো ওই 30 ফুট বড় দেখা যায় এরকম বিবর্তন গাছে তিনি দেখেন যে গাছের চিকন কাণ্ডে প্রস্তুত করে দেখেন যে সেখানে কিছু গোল গোল ফাঁকা জায়গা, অসংখ্য গোল গোল ফাঁকা জায়গা। তখন তিনি অবাক হয়ে যান যে এটা কি সব গাছে আছে? তখন তিনি অনেকগুলো গাছে দেখেন, প্রায় 100টার মতো গাছে দেখেন। সব গাছে দেখেন কোনটা গোল, কোনটা সরল জাতীয়, কোনটা উঁচু জাতীয়, কোনটা ডিম্বাকার, এরকম। তো এটা দেখে তিনি অবাক হন, বলে জানি তাহলে কি পৃথিবীতে সকল জীবই এরকম অসংখ্য ছোট ছোট ঘর বা প্রকোষ্ঠ দিয়ে গঠিত? তখন তার মনে হলো হবে হয়তো তাই। তখন তিনি চিন্তা করলেন, এটা আমি এখন কাউকে বলবো না, বরঞ্চ আমি এটা পুস্তিকা আকারে বই আকারে লিখে রাখি। তখন সে একটা ছোট্ট বই লেখে, যার নাম মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া, গ্রাফিয়া মানে বর্ণনা করা, আর মাইক্রো ছোট্ট বর্ণনা। বইটার নাম দেন ছোট্ট বর্ণনা। সেই বর্ণনাতে তিনি কি কি গাছে কেমন কেমন ধরনের আয়তনের ঘরগুলো দেখতে পান সেটা লিখে 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 দিচ্ছে। এবার যখন ওই মিটিং হচ্ছে, তখন বিভিন্ন দেশের বৈজ্ঞানিকরা কি কি আবিষ্কার করছেন ওটা হলো বলতে শুরু করলো। তো তখন এই তো কর্মচারী এর অত দাম নাই, ও বারবার হাত তুলছে, আমি কিছু বলতে চাই, কেউ পাত্তা দিচ্ছে না। তো পাত্তা দিচ্ছে না, কারণ শিক্ষাগত যোগ্যতা না থাকলে তো পাত্তা দেবে না, তাই না? এখন তোমাকে একটা ইশারা যদি বলে যে ভাই আমি তোমাকে ফিজিক্স শিখাবো, তো তুমি কি শুনবা তার কথা? সেরকম পাত্তা দিচ্ছে না। তখন একটা বিদেশি মেহমান বললো যে আপনার কর্মচারী কিছু একটা বলবে, তার কথা আমরা শুনি। ঠিক আছে, বলুক। তো আচ্ছা ঠিক আছে, বল তুই কি বলবি বল। তখন বলছে যে আমি এরকম এদের বই লিখছি, এই কাহিনী সব বললো। তখন অন্যান্য বৈজ্ঞানিকরা বললো তাই নাকি, আমরা তার একটু পরীক্ষা করে দেখবো সত্যি কিনা বিষয়টা। হ্যাঁ, তখন তিনি কি করলেন, অন্যান্য বৈজ্ঞানিক কি করলেন, তারাও দেখে শুরু। তারাও দেখে জানি সত্যি তো সব জীবকোষ, মানে উদ্ভিদের কার্যকাণ্ড পরবর্তীতে বিভিন্ন পতঙ্গও দেখে, সেখানে দেখা যায় সব জায়গাতেই ছোট ছোট ঘরের মতো গঠন। তখন মাইক্রোস্কোপ দিয়ে, হ্যাঁ। তো ওই বিবর্তন আছে। তখন তারা বললো যে না, আসলে রবার্ট হুক সে আসলে কর্মচারী না, সে একজন মহাপণ্ডিত, সে একজন বৈজ্ঞানিক, এটা স্বীকৃতি দেয় এবং তাকেই কোষ আবিষ্কারের জনক বলা হয়। এবং তাকে 3টে জিনিসের জনক কিন্তু তাকে বলা হয়, এটা মনে রাখবো। কি কি 3টে জিনিস? একটা হলো কোষ, একটা হচ্ছে কোষবিদ্যা, আর একটা হলো কোষপ্রাচীর। তো কোষপ্রাচীর কেন? কারণ তিনি যেটা দেখছিলেন সেটা আসলে তিনি কোষের ভিতরের কিন্তু অঙ্গাণু দেখতে পাননি, তিনি কিন্তু জাস্ট বাইরের প্রাচীর দেখতে পেয়েছেন। তো এই জন্য কোষ প্রাচীরেরও যেমন তিনি কোষ নিয়ে তো সেই তো জ্ঞানগর্ভ আলোচনা করেন, তাই কোষবিদ্যা। এবং হচ্ছে যার একটা হলো শুধু কোষ, যে কোষের আসল বাংলা আসলে কক্ষ বা ঘর বা প্রকোষ্ঠ। ঠিক আছে, এরপরে এটা হলো শুধু কোষ হিসাবে ধারণা। এরপরে আরেকটা সাল আছে, সাথে মুক্ত করতে হবে না, এটা কখনো আসে না। 74 সাল লিবেনহুক, আরেকজন বিজ্ঞানী লিবেনহুক, যদিও তিনি প্রথমে বিজ্ঞানী ছিলেন না। লিবেনহুক, এটা একটু মনে রাখবা, এটা একটু খাতায় নোট করলাম, কালকে পরীক্ষা থাকবে। হ্যাঁ, লিবেনহুক হলো
270 গুণ বড় বিবর্ধন গাছ প্রাচীর পর্যবেক্ষণ করে লিভেনহুক কিন্তু একজন চশমা বিক্রেতা। লিভেনহুক একজন চশমা বিক্রেতা। একজন চশমা বিক্রেতা। লিভেনহুক একজন চশমা বিক্রেতা। অন্য বেতন আর তিনি হলো 270 জন বিবর্ধন গাছের আচ্ছা, তাহলে লিভেনহুক চশমা বিক্রেতা তিনি প্রথম কিন্তু কোষের মধ্যে যে বিভিন্ন অঙ্গাণু সেটা আবিষ্কার করেন। তবে তিনি ঠিক অঙ্গাণুগুলোর নাম করতে পারেন। তিনি বলেছেন যে রবার্ট হুক যে ঘরগুলো আবিষ্কার করছেন ওই ঘরের মধ্যে বিভিন্ন ধরনের সজীব বস্তু আছে, এটা তিনি বলেছেন। সজীব বস্তু মানে যার মধ্যে ক্রিয়া বিক্রিয়া ঘটে। সজীব বলতে কিন্তু সেটাই বোঝায় যেটা হলো ক্রিয়া বিক্রিয়া ঘটায়, তাকে বলে সজীব। বুঝতে পারছো? তো এটা হলো সজীব, যে যার মধ্যে ক্রিয়া বিক্রিয়া ঘটে, এটাকে আমরা বলবো কি সজীব। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন যে এটা গেল লিভেনহুকের কাহিনী। এবার আমরা আসি যে পরীক্ষার জন্য যেটা কি বার্ষিক পরীক্ষার জন্য আগামী পরীক্ষার জন্য এরপরে যেটা আছে সেটা হলো যে কোষের প্রকারভেদ। কোষের প্রকারভেদ মাঝে কিছু অংশ আবার দ্বিতীয় পরীক্ষায় হবে, মানে প্রতিদিন তোমাদের পরীক্ষা, হ্যাঁ 10 মিনিটের পরীক্ষা, 10 মিনিটে অ্যানসার করে আবার পরের ক্লাস। ঠিক আছে, এরপরে দেখো যে কোষের প্রকারভেদের মধ্যে যে আদি কোষ এবং ক্লোন কোষ আগামী পরীক্ষা যেগুলো থাকবে সেগুলো আজকে আলোচনা করছি। আদি কোষ মনে করো বিএস, প্রকৃত কোষ, প্রকৃত কোষ। আদি কোষকে বলা হয় প্রোক্যারিওটিক, সেল। এটা বলে ইউক্যারিওটিক। এখানে মনে রাখতে হবে আদি কোষ কিন্তু আসছে বেশি আগে এবং 350 থেকে 370 বছর আগে আসছে। আর প্রকৃত কোষ হলো 250 কোটি বছর। মনে রাখতে হবে। এখন দেখো প্রকৃত কোষে আদি কোষে এই প্রো মানে কিন্তু সেটা আদি কোষ, প্রো মানে কি আইডিয়া মানে হলো নিউক্লিয়াস। এটা দেখো মানে প্রকৃত ক্যারিয়ন আগে মতো ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, ক্যারিয়ন বলতে ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। তো প্রকৃত কোষের যে ব্যাপারটা হয় সেটা হলো প্রকৃত কোষে আমরা জানি এরকম সুগঠিত নিউক্লিয়াস থাকে, তাই না? সুগঠিত নিউক্লিয়াস থাকে, এর পাশে হচ্ছে নিউক্লিয়ার আবরণ থাকে।
কোষের সিস্টেম, তাই না? প্রাণী কোষ আর উদ্ভিদ কোষ, প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত। প্রকৃত কোষের নিউক্লিয়াস কি? সুগঠিত। আর আমরা জানি আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত। আদি কোষ সাধারণত যে ব্যাকটেরিয়াগুলো আছে না, এরা হলো আদি কোষ। আদি কোষের কোনো বৃত্তাকার ক্রোমোসোম থাকে আর একটা বৃত্তাকার ডিএনএ থাকে, একটা প্রধানত থাকে। তাহলে আদি কোষের এই যে নিউক্লিয়াস, এটা কিন্তু নিউক্লিয়াস না, এটা বলা হয় ক্রোমোসোম। এর নাম হলো ক্রোমোসোম, শুধু ক্রোমোসোম আছে, ক্রোমোসোম। আর এখানে আছে বৃত্তাকার ডিএনএ। বৃত্তাকার ডিএনএ এর অপর নাম কি বলতো? মনে আছে? এই জায়গা না, এই যে তোমার হচ্ছে প্লাজমিড, মনে করছে না? প্লাজমিড তোমাদের ছিল কিনা আমি হয়তো ছিল না, ছিল না, এটা বলতে পারছি, আমি বলতে পারতাম যে প্লাজমিড বলো। প্লাজমিড মানে বৃত্তাকার ডিএনএ। প্লাজমিড মানে বৃত্তাকার ডিএনএ। ক্রোমোসোম আর ডিএনএ মধ্যে কি পার্থক্য? ক্রোমোসোম হচ্ছে যে ডিএনএও থাকবে তার সাথে প্রোটিন থাকবে, বুঝছো? তাহলে এটা ক্রোমোসোম। আর এখানে ডিএনএ শুধু ডিএনএ, প্রোটিন নেই, বুঝতে পারছো? আচ্ছা, এখন হচ্ছে আসলে আদি কোষ থেকে প্রকৃত কোষ হয়েছিল কিভাবে হয়েছিল? যে পৃথিবীতে আসতে আগে হলো আদি কোষ, পৃথিবীতে আগে আদি কোষ আসছে, পরে প্রকৃত কোষ হয়েছে। কিন্তু কিভাবে হয়েছে? বৈজ্ঞানিকদের একটা ধারণা যে কিভাবে প্রকৃত কোষ হয়েছে। হয়েছে যে মনে করো যে দুইটা আদি কোষ, অসংখ্য আদি কোষ আর কি, দুইটা আদি কোষ অন্যতলে আলাদা, দুটো ভিন্ন ধরনের আদি কোষ, দুটো ভিন্ন ধরনের আদি কোষ রাখতে হবে না, দুটো ভিন্ন ধরনের আদি কোষ, এদের মধ্যে একটা সংশ্লেষ নালী হয়। সংশ্লেষ নালী বলতে বোঝায় এরকম একটা নালী, নালী হয়। এবং এখানে যে এখানে তো ক্রোমোসোম আছে, আছে, দেখা যায় যে যৌন জনন হয়, মানে সংশ্লেষ নালী বলতে যৌন জনন নালী। সংশ্লেষ নালী মানে কি? যৌন জনন নালী। যৌন জনন নালী হয়, নালী হয়ে এদের মধ্যে যৌন জনন ঘটে। তো যৌন জননে দেখা যায় যে হয় এটার ক্রোমোসোমের কিছু অংশ এখানে আসবে, অথবা এটার ক্রোমোসোমের কিছু অংশ এখানে আসবে, বুঝতে পারছো? তো ধরলাম যে এটার কিছু অংশ এখানে আসবে, তাহলে এখানে তারা যুক্ত হয়ে গেল। পরবর্তীতে আবার এসে আরেক ব্যাকটেরিয়ার জনন হয়, আবার সেখান থেকে সে আরেক ধরনের ক্রোমোসোম এখানে পায় গেল, ঠিক আছে? তারপরে দেখা যাচ্ছে আবার আরেকটার সাথে বিক্রিয়া করছে, মানে জনন আবার পাইছে। এইভাবে যখন পেয়ে যখন অনেক বড় হয়ে যায়, তখন এরা যে বৃত্তাকারে থাকে, তো সেই বৃত্তাকারে আর থাকতে পারে না, বৃত্তাকারে না থেকে সেটা দেখা যায় তখন এরকম হয়ে যায়, বড় হয়ে যায়, বৃত্তাকারটা খুলে যায়। এর মধ্যে কি? এর মধ্যে কিন্তু বিভিন্ন জায়গার বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্রোমোসোম আছে, বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্রোমোসোম আছে, বিভিন্ন ব্যাকটেরিয়ার ক্রোমোসোম দিয়ে বড় হয়ে গেল। যখন সে বড় হয়ে যায়, অনেক বড় ক্রোমোসোম হয়ে যায়, তখন চিন্তা করে আমি তো অনেক ব্যাকটেরিয়ার ক্রোমোসোম পাইছি, তো আমি এটা কাজ করি, আমি এটা ফটোকপি করি, মানে রেপ্লিকেশন করি, অনুলিপন করি। তারপরে সে কি করে যে এটার প্রতিরূপ গঠন করে, মানে অনেকগুলো হয়, অনেকগুলো হওয়ার পর তখন চিন্তা করে যে আমি তো এই জিনিসটা অনেক দরকারি, আমি জিনিসটা করার জন্য ঘিরে ফেলি, ঘিরে। এখন তাহলে সব আদি কোষ কেন এরকম হলো না? কারণ সব আদি কোষের সাথে এরকম জনগণন ঘটেনি, যাদের জনগণন ঘটছে তারা ডেভেলপ করে এরকম হয়ে গেছে, বুঝতে পারছো? তো এই জন্য ধরো মানুষের একটা কোষে ক্রোমোসোম আছে 46টা বা 23 জোড়া আছে না, এটা ফটোকপি করে রেপ্লিকেশন করে এত হয়েছে।
তো এইভাবেই আদিবাস থেকে প্রকৃত কোষ হয়েছে বলে বৈজ্ঞানিকদের ধারণা যৌন দাম্পত্যের মাধ্যমে। ঠিক আছে, এটা মনে রাখতে পারছি। এখন এটা বুঝলাম আমরা। এখন বলা হচ্ছে প্রকৃত কোষে সব ধরনের কোষীয় অঙ্গ পাওয়া যায়। আদিবাসে কিন্তু রাইবোজোম ছাড়া আর কোনো কোষীয় অঙ্গাণু নাই, তাই তো? রাইবোজোম ছাড়া আর কোষীয় অঙ্গাণু নাই। কেন নাই? তার লজিক হলো প্রকৃত কোষে যত কোষীয় অঙ্গাণু হয়েছে সব হয়েছে এই নিউক্লিয়ার আবরণ থেকে। নিউক্লিয়ার আবরণ থেকে। তাহলে এদের তো নিউক্লিয়ার আবরণ নাই, তাহলে এর হবে কি করে? এই জন্য কিন্তু কোনো কোষীয় অঙ্গাণু হয়নি। আর এর তো নিউক্লিয়ার আবরণ আছে, তাই নিউক্লিয়ার আবরণ দিয়েই সব তৈরি হয়েছে। এখান থেকে এর মধ্যে তো জিন আছে, আমরা জানি। জিনগুলো বিভিন্ন কিছু তৈরি করে এর মধ্যে পাঠায় এবং এটা স্ফীত হয়ে এক পর্যায়ে স্ফীত হয়ে এক পর্যায়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজিগুলি হয়, গোলজিগুলি থেকে লাইসোসোম হয়। বুঝছো? বিভিন্ন কোষীয় অঙ্গাণু নিউক্লিয়ার আবরণ থেকেই তৈরি হয় বলে বৈজ্ঞানিকদের ধারণা। আর এদের তো নাই, এই জন্য হয় না। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে যারা প্রকৃত কোষ হয় তাদের হলো ক্রোমোসোমে হিস্টোন প্রোটিন থাকে। বুঝছো? তাদের ক্রোমোসোমে হিস্টোন প্রোটিন থাকে, কিন্তু যারা আদি কোষ এদের ক্রোমোসোমে কিন্তু হিস্টোন প্রোটিন থাকে না, এর মধ্যে থাকে নন হিস্টোন প্রোটিন। এই জিনিসটা একটু বুঝবো যে এরকম নামকরণ কেন। আর এখানে কিন্তু এখানকার ক্রোমোসোমে আছে কি? এখানকার ক্রোমোসোমে আছে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন। তো এই জিনিসটা কি আসলে? জিনিসটা হলো প্রকৃত কোষের ক্রোমোসোম অনেক লম্বা না? অনেক লম্বা। তো লম্বা হলে লম্বা জিনিস যখন হবে তখন একটা সমস্যা হলো যে লম্বা জিনিসটা তুমি যদি এমনি রেখে দাও তাহলে দল পাকিয়ে যাবে না। যেমন ধরো ঘুড়ি ওড়ে না, তো ঘুড়ি ওড়ানোর সময় ঘুড়ি কিন্তু একটা লাটার সাথে পেঁচে রাখতে হয় না? তুমি যদি এমনি শুধু সব রেখে দাও এটা ঠিক থাকবে? একটা প্যাচ খেয়ে যাবে। তো ওই জন্য আল্লাহ কি করছে? ওই জন্য আল্লাহ যে কাজটা করছে সেটা হলো যে এই যে ক্রোমোসোমগুলো আছে, এই ক্রোমোসোমগুলো একটা প্রোটিন যার নাম হিস্টোন প্রোটিন। কেন হিস্টোন নাম হয়েছে? হিস্টোনের বাংলা অর্থ হলো জাল প্রোটিন। জালের মতো যেন বিন্যস্ত থাকতে পারে। কিভাবে খেয়াল করো যে এই ক্রোমোসোমগুলো এইভাবে করে, এটা হলো সেই হিস্টোন প্রোটিন। এটা হলো হিস্টোন। তো এই হিস্টোন প্রোটিনকে ঘিরে ডিএনএ গুলো আছে। হিস্টোন প্রোটিনকে ঘিরে ডিএনএ মানে ডবল দিবা, ডবল না, ডবল হেলিক্স। তাহলে আমরা তো জানি ক্রোমোসোম মানে কি? প্রোটিন আর ডিএনএ। কিন্তু এই প্রোটিনটা কি? হিস্টোন প্রোটিন। এইটা যদি না দাও তাহলে এই সুতাগুলো ক্যাসকে যাবে। বুঝতে পারছো? তো যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন কিন্তু এখানকার যে ক্রোমোসোম সেটা কিন্তু ক্রোমোসোম নাম হয় না, তখন কি নাম হয়? ক্রোমাটিন, তাই না? তাহলে ক্রোমাটিনও যা দিয়ে গঠিত, ক্রোমোসোমও তাই দিয়ে গঠিত। মনে আছে? তাহলে ক্রোমা মানে কি আর টিন মানে কি মনে আছে কিনা? ক্রোমা মানে হচ্ছে সুতা আছে, টিন মানে সুতা, টিন মানে সুতা আছে, ক্রোমা মানে হচ্ছে ক্রোমোজোম। তাহলে তো করো, তার মানে কি দাঁড়ালো? সুতার মতো। হ্যাঁ, যখন ক্রোমোসোম সুতার মতো থাকে, তখন এর নাম হয় ক্রোমাটিন, তাই তো? তাহলে সুতার মতো থাকা অবস্থা এরকম। কিন্তু যদি তারা যখন কোষ বিভাজিত হতে চায় তখন কিন্তু এরা একটু দূরে যাবে, এরা কাছাকাছি আসে। কেন কাছাকাছি আসে? প্যাচ বেশি হয় এই কারণে যে কোষ বিভাজনের সময় যদি এরকম লম্বা থাকে তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে, তখন দুই পারে যাওয়া মুশকিল হবে। সেই জন্য তারা কিন্তু কাছাকাছি আসলে কি হবে? দেখো এটা দিয়ে এখানে তখন কিন্তু খুব কাছাকাছি এরা চলে আসে, এরকম কাছাকাছি চলে আসে। আরো বেশি ভাগ হয়। আমি ধরো দুইটা দিয়ে দেখালাম, দিক দিক আরো হয়। তখন কিন্তু এইরকম হয়ে যায়। তাহলে কি খাটো না?
বুঝতে পারছো? কারণ খাটো মোটা হয় তখন আমরা মৌসুমকে এইভাবে লিখি না, এইভাবে করে লিখি, তাই না? এবার দেখি তো, তাহলে হচ্ছে এখন দেখো এই আদি কোষে যেটা থাকে, আদি কোষে তো ছোট্ট ক্রোমোসোম বৃত্তাকার দেওয়া হয়। তো এই ক্রোমোসোম, যেমন আমি তোমাকে যদি ছোট্ট একটা সুতা দিই, মনে করো এইটুকু সুতা দিই, তুমি বলবা এটা আমার পেছনে রাখতে হবে, এমনি রেখে দিয়ে দেবে, তাই কি না? তো সেজন্য আদি কোষে হিস্টোন প্রোটিন তো আমার থাকার দরকার নেই। আদি কোষে যেটা হয় বাইরের দিকে কিছু প্রোটিন থাকে যেটার উপরে গ্যাস খেয়ে নাই, বাইরের দিকে আসে, ওই জন্য ওটাকে বলছে নন হিস্টোন প্রোটিন। ওই জন্য ওটা কি বলছে? নন হিস্টোন প্রোটিন। বুঝতে পেরেছো? আচ্ছা, আর বলা হচ্ছে যে আদি কোষের আরেকটা তথ্য আছে, আদি কোষে রাইবোজোম থাকে, ওই রাইবোজোমটা কিন্তু 70S। আদি কোষের রাইবোজোম হলো 70S, প্রকৃত কোষের রাইবোজোম হলো 80S। তো 70S এর কিন্তু আবার দুটো খণ্ড আছে, একটা হলো 50S আর একটা হলো 30S। তাহলে কিন্তু যোগ করলে তো 80 হয়, তাই না? এটা এস মানে এস মানে হলো যে বৈজ্ঞানিক রাইবোজোম আবিষ্কার করছে, সেই বৈজ্ঞানিক নাম হলো হেলবার্গ। এই যে হেলবার্গের এস আছে না, এস উচ্চারণ হয় না যদিও, কিন্তু তার নামের প্রথমে এস আছে। তো ওই বৈজ্ঞানিক আবিষ্কার করতে, উনি আবিষ্কার করে বললো যে রাইবোজোম তো দুই জায়গার রাইবোজোম দুই রকমের দেখতে, তাহলে এটার একটা সহগ দিন, পাশে একটা সংখ্যা দিন, আর আমার নামটা একক হিসেবে থেকে যাবে। এই জন্য তিনি হলো যে একটা 70, একটা 80, এটা একটু বড়, প্রকৃত বিষয়টা রাইবোজোম একটু বড়, বুঝছো? এখন এই দুটা তো যোগ করলে 80 হলো কথা, কিন্তু এটা কেন হলো 80 আর 70 হলো? এর কারণটা হলো দুইটা খণ্ড, ধরো এটা হলো 50S খণ্ড, আর এটা হচ্ছে 30S খণ্ড, তাহলে এটা 50S, এটা 30S। এখন এরা যখন আলাদা থাকে, এরা যখন আলাদা থাকে তখন কি হয়? আলাদা থাকা অবস্থায় তখন হচ্ছে এদের এদের কিন্তু আলাদা থাকা অবস্থায় এরকম 50S 30S, ঠিক আছে? আর যখন এরা একসাথে একীভূত হয় তখন কি একটার মধ্যে আরেকটা ঢুকে যাবে না? একটার মধ্যে আরেকটা এই ঢুকে যাবে, এর মধ্যে ঢুকে যাবে, একটা মধ্যে আরেকটা ঢুকে গেছে না? তো ঢুকে কি আয়তন কমে যাবে না? তাই ওই আয়তন কমে যায় তখন এটা 70S, বুঝলি? 80S এর ক্ষেত্রে তাই, 80S কিন্তু একটা হচ্ছে 60S আর একটা হলো 40S, ঠিক আছে? তো ওটাও তাই, ওটা একটু বড়, এটা এরকম ভাবে একই টাইপ, বুঝতে পারছো? এখন একটু বইয়ের এই আদি কোষ আর প্রকৃত কোষেরটা একটু রিডিং করে দেখো তো, না বোঝা গেছে। এটা কিন্তু দ্বিতীয় পরীক্ষা হবে, মাঝের গুলা এই যে এখানে, এখানে আদি কোষ, এখান থেকে এইটুকু না বোঝার কি কি আছে? হ্যাঁ, টেম্পারেচার একটু বাড়ে, ঠান্ডা লাগছে না?